ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো। যে আরেকজন লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা কমেন্টস করো সবাই। সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু মানে জানাও। ঝাপসা দেখায়? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সব ক্লিয়ার। এখন সব ক্লিয়ার কিনা একটু বলো তো, যে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেই। 8 জন জয়েন করছে, বাকিরা এখনো আসে নাই। এমনি লেট হয়ে গেছে 10-15 মিনিট। দেখো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তাহলে হচ্ছে আজকের আমাদের টপিকস হচ্ছে যে গতিবিদ্যার বাকি পার্টটুকু, হ্যাঁ, সেকেন্ড পার্ট গতিবিদ্যার। তো মেইন ফার্স্ট টপিকস হচ্ছে যে প্রাস। এই প্রাস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, ফিজিক্স বলো ম্যাথ বলো। তো ফিজিক্সে যতটা ইম্পর্ট্যান্ট তার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যাথের গতিবিদ্যায়। ম্যাথের গতিবিদ্যা থেকে মেইনলি কোশ্চেন আসে এই প্রাস থেকেই। মানে ফিজিক্সের পুরা গতিবিদ্যার এই প্রাসের অংশটুকুই হচ্ছে মেইনলি ম্যাথে। তাহলে আমাদের এই প্রাসটুক ভালো করে যদি পড়তে পারি, আমাদের ম্যাথের গতিবিদ্যা একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো দেখো হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে কি, প্রাসটা ভালো করে পড়বো আজকে। দেখো প্রাসের এটা গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। প্রাসের গতিটা কিরকম? দ্বিমাত্রিক গতি। আর প্রাসের এই গতিপথটাকে বলা হয় প্যারাবোলা বা পরাবৃত্ত। প্রাসের গতিপথটা হচ্ছে যে প্যারাবোলা বা কি পরাবৃত্ত। যদি অপশনে পরাবৃত্ত না থাকে তাহলে কি দাগাবা? অধিবৃত্ত দাগাবা বা হাইপারবোলা। অধিবৃত্ত বা হাইপারবোলা। যদি অপশনে পরাবৃত্ত অধিবৃত্ত দুইটাই থাকে তাহলে মাস্ট বি পরাবৃত্ত দাগাবা। কারণ প্রাসের গতিপথ একটা পরাবৃত্ত বা প্যারাবোলা। যদি অপশনে পরাবৃত্ত দেওয়া নাই সেই ক্ষেত্রে তুমি দাগাবা হচ্ছে অধিবৃত্ত অথবা হাইপারবোলা। তাহলে দেখো এটা ডেন্টালে আসছিল যে প্রাসের গতিপথ কিরকম, 17-18-তে আসছে। তাহলে এটা একটা পরাবৃত্ত। ক্লাস করতেছে মাত্র 7 জন। গ্রুপে বলো যে সবাইকে জয়েন করতে। ক্লাসের নোটিশ আমি দিয়ে দিছি। এরপরে মানে আজকে ওই যে সেম 7 জন ক্লাস করতেছে। একজন মেসেজ দাও গ্রুপে যে সবাই ক্লাসে জয়েন করো।
আচ্ছা দেখো, আমরা হচ্ছে যে কয়জন আছে এই কয়জন নিয়ে ক্লাস করব। তাহলে দেখো হচ্ছে আমাদের এইখানে হচ্ছে দ্বিমাত্রিক গতি, প্রাস, একটা দ্বিমাত্রিক গতি, আর প্রাসের গতিপথ হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। তাহলে অপশনে যদি পরাবৃত্ত না থাকে সেই ক্ষেত্রে আমরা দাগাবো অধিবৃত্ত বা হাইপারবোলা। তাহলে এটা আসছে ডেন্টালে 17-18। এখন দেখো প্রাসের যে মেইনলি ডিটেলস, এটা ভালো করে বুঝতে হবে যে প্রাসের সূত্রগুলা কিভাবে কোথা থেকে আসছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। তাইলে হচ্ছে মোটামুটি প্রাস ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন দেখো যে আমরা একটা বস্তুকে ভি নট বেগে, ভি নট আদিবেগ, ভি নট আদিবেগে এইখানে হচ্ছে থিটা কোণে, তাহলে ভি নট আদিবেগ আর এখানে থিটা কোণ, তাহলে হচ্ছে আমরা নিক্ষেপ করছি বস্তুটাকে। তো এই জায়গায় আইসা দেখো বস্তুটার বেগ হয়েছে কি, একটা ওয়াই উপাংশ হয়েছে আর একটা কি উপাংশ হয়েছে, এক্স। একটা হচ্ছে ওয়াই এর দিকে উপাংশ আর একটা হচ্ছে কি এক্স এর দিকে, এক্স এর দিকে উপাংশ। তাহলে এইখান থেকে দেখো যে ভি ওয়াইটা কত, যদি সর্বোচ্চ উচ্চতা বলে, ধরো এটা হচ্ছে এটার সর্বোচ্চ পয়েন্ট, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই এর মানটা কত হবে, 0। কিন্তু এইখানে সর্বোচ্চ উচ্চতায় বেগের মানটা কিন্তু থাকবে, এক্স অক্ষের দিকে যেটা আছে এটা থাকবে। তাহলে যদি তোমাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিবেগ কত, এটা শূন্য দাগাইলে 100% ভুল হবে। কারণ কি, শূন্য শুধুমাত্র ওয়াই উপাংশটা, কিন্তু এই যে এই উপাংশটা কি শূন্য হবে, ভিএক্স, ভিএক্স উপাংশটা হচ্ছে কি থাইকা যাবে, ভিএক্স উপাংশের মান থাকবে, শুধুমাত্র ভি ওয়াইটা 0 হবে। এর কারণে কি হবে না, সে আর উপরে উঠবে না, ভি ওয়াই এর জন্য সে আর উপরে উঠবে না। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই টুকু 0, ভিএক্স থাকবে, আর এখানে ভি ওয়াই ভিএক্স দুইটাই থাকবে। এইদিকে ভি ওয়াইটা দেখো ঊর্ধ্বমুখী আর এখানে হচ্ছে কি নিচের দিকে। এখন দেখো আমাদের যে সমীকরণগুলা, যে ইউ, আমরা জানি যে আদিবেগের ক্ষেত্রে কি ইউ, ওই এক্স এরও একটা আদিবেগ আছে, ভি এক্স এর আদিবেগটা হচ্ছে ভি এক্স নট, ভি এক্স এর আদিবেগ কত, ভি এক্স নট। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই যে ভি নট বেগটা দিছি এটার কস থিটা, ভি নট কস থিটা। আর ভি ওয়াই উপাংশের যে আদিবেগ এটাকে লিখতে পারি ভি নট সাইন থিটা, ওয়াই উপাংশের আদিবেগটাকে লিখতে পারি কত, ভি নট সাইন থিটা। তাহলে এইখান থেকে দেখো ভি এক্স, আমরা একটা সমীকরণ জানি, ভি ইজ ইকাল টু কত, ইউ প্লাস এটি, আদিবেগ প্লাস ত্বরণ গুণন সময়। তাহলে আমরা এই যে ভি এক্স, এক্স অক্ষের যে বেগ, বেগটা আমরা বের করতে পারি ভি এক্স নট, এই যে ভি এক্স নট, ভি এক্স নটের পরিবর্তে কত বসাইছি, ভি নট কস থিটা প্লাস 0। কারণ কি, এই যে ত্বরণের মানটা এক্স অক্ষে 0, এক্স অক্ষে এ এক্স এর মানটা কত, 0। তাহলে এটা যদি 0 হয়, এই যে ইউ প্লাস এটি, এই এটি টুকু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ভি সমান কি হবে, ইউ। তাহলে এই যে ভি এক্স সমান ইউ, ভি এক্স সমান কি, ভি এক্স নট বা ভি নট কস থিটা। আর ওয়াই এর ক্ষেত্রে কি হয় দেখো, ভি ওয়াই ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যে এ ওয়াই এর মানটা হচ্ছে মাইনাস, ওয়াই অক্ষে ত্বরণের মান কত, মাইনাস জি। সেই ক্ষেত্রে ভি ওয়াই এর মানটা কি হবে, ভি নট সাইন থিটা মাইনাস জিটি, এটা হচ্ছে ভি ওয়াই নট, ভি ওয়াই নট। আর এটা কি, ভি এক্স নট। এই যে আমাদের সূত্র মেইনলি এটাই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে এটা ভি এক্স হইলো আর এটা হচ্ছে কি ভি ওয়াই। তাহলে আমরা এখন হচ্ছে ভিটা বের করতে পারি না, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমাদের ভি ওয়াইটা 0 হয়, কিন্তু বি এক্সটা থাকে, আর বি এক্সটা যদি থাকে তাহলে বেগ কি থাকবে, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়, 0 হয়। এটা বললে কি ভুল, 100% ভুল। তাহলে দেখো এটা হচ্ছে ভি এর সূত্রটা পাইলাম কি, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখন দেখো আমাদের তাহলে এক্স দিকে একটা দূরত্ব পাবো, একটা দূরত্ব এক্স এর দিকে আর একটা দূরত্ব ওয়াই এর দিকে, এটা ওয়াই একটা কি এক্স। তাহলে এক্স এর দিকে দূরত্বটা কত হবে, ওই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটাই। ইউ এর মান কত আমরা জানি, ভি নট কস থিটা, ইউ এর মান কত জানি, ভি নট, এই যে ইউ এর মান হচ্ছে ভি নট কস থিটা এক্স এর দিকে, আর ভি নট কস থিটা এই যে টি, টি বসাইছি। আর এ টি স্কোয়ারের জন্য এ এর মানটা 0, আমরা জানি ভি এক্স এর মানটা কত হয়, 0, 0 বসাইলে তাহলে এক্স এর মানটা কি আসবে, ওই যে হাফ এটি স্কোয়ারের মানটা 0 আসবে। আর ওয়াই এর ক্ষেত্রে হবে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এ ওয়াই সমান কত, মাইনাস জি।
আমরা জানি এই যে এ এর পরিবর্তে কত বসাবো মাইনাস জি, তাহলে সূত্রটা হচ্ছে বি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে এক্স অক্ষের মানে এক্স অংশ আর এটা হচ্ছে ওয়াই অংশ মানে, আর আনুভূমিক দূরত্ব একটা হচ্ছে কি উলম্ব দূরত্ব। এই যে একটা সূত্র লিখছি দেখো, ওয়াই ইজ ইকাল টু কত এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা থেকে কুয়েটে আসছিল 18-19-এ। হ্যাঁ, এই সূত্র থেকে এই যে একটা বল নিক্ষেপ করছে এটা গোল হবে কিনা, তারপরে হচ্ছে ক্রিকেটের একটা মানে ব্যাট চালাইছে সে ক্যাচ ধরতে পারবে কিনা এত মিটার উঁচু, ওই যে এই টাইপের কোশ্চেনগুলো এটা দিয়ে করতে হয় সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এইচএসসি। তাহলে এইচএসসির জন্য মেইনলি এই সূত্রটা, এমনি অ্যাডমিশনে এই সূত্র আসে না, ঠিক আছে, অ্যাডমিশনে এই সূত্রের ম্যাথ আসবে না। তাহলে এটা হচ্ছে, এখন দেখো যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথ একমাত্রিক হয় এবং ভিওয়াই নট কি হয়, ভিওয়াই ইকুয়াল টু 0 হয়। সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথ একমাত্রিক হয়। এই যে দেখো একমাত্রিক হয়ে গেছে না, এখানে কি শুধু এইদিকে কত মাত্রিক আছে, দ্বিমাত্রিক, এই যে ভিওয়াই ভিএক্স, কিন্তু এইখানে সর্বোচ্চ উচ্চতায় এই অংশটা নাই, ওয়াই এর অংশটা নাই, শুধুমাত্র এক্স আছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথ কি হবে, প্রাসের গতিপথ একমাত্রিক হয়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথ হবে এক মাত্রিক, আর ভিওয়াই এর মানটা কত হবে 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র ভিএক্স থাকে। তাহলে এগুলো শিখলাম আমরা হচ্ছে প্রাসের গতিপথ, মানে প্রাসের যে কয়টা মেইন সূত্র আছে এ টু জেড প্রাস। এখন এখানে দেখো যে আলফা কোণে নিক্ষেপ আর একটা হচ্ছে খাড়া বা 90 ডিগ্রি কোণে নিক্ষেপ। তো আলফা কোণে নিক্ষেপ করলে এই টি স্মল টি মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়, ধরো আমি এই জায়গায় উঠার সময় অথবা এখান থেকে নামার সময়, যে কোনো একটা, এটা হচ্ছে টি কে বলা হয় সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় অথবা কি পতনকাল বা নামার সময়। তাহলে নামার সময় এটা কি হয়, সূত্রটা ভি নট সাইন আলফা বাই জি, সূত্রগুলো আমরা সবাই জানি। বিচরণকাল তার মানে উঠার সময় প্লাস নামার সময়, দুইটার যোগফল, উঠতে সময় প্লাস নামতে সময়, এবং এটা হচ্ছে উঠার সময় এবং নামার সময় দুইটাই সমান সমান হবে। উঠতেও যদি 3 সেকেন্ড লাগে তার নামতেও কি লাগবে 3 সেকেন্ড লাগবে। তাহলে উঠার সময় ইকুয়াল নামার সময়, এই দুইটার যোগফল হচ্ছে কি বিচরণকাল। উঠতে যত সময় লাগে প্লাস হচ্ছে বিচরণকাল, তাহলে বিচরণকাল যদি 6 সেকেন্ড হয় পতনকাল কত হবে 3 সেকেন্ড, 2 দিয়ে ভাগ করে দিবা। তাহলে দেখো বিচরণকালের সূত্রটা কি, টু বি নট সাইন আলফা বাই জি, এই যে একটা টু আসছে এই সূত্রের আগে একটা টু। সর্বোচ্চ উচ্চতার সূত্র আমরা জানি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। আনুভূমিক পাল্লা জানি আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, 2 আলফা বাই জি। এটা হচ্ছে মানে আলফা কোণে নিক্ষেপ, কখন আলফা কোণে নিক্ষেপ করছি। আর এটার ক্ষেত্রে দেখো যখন 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করবা তখন এই যে এগুলা থাকবে না। 90 ডিগ্রি মানে কি, এইভাবে নিক্ষেপ করছে সে এইভাবেই পড়ে। একটা বল যখন আমরা উপরের দিকে মারি, অনেকে এই যে ক্রিকেট বলটা কি করে উপরের দিকে নিক্ষেপ করে, সে সবসময় মোটামুটি চেষ্টা করে খারাপভাবে নিক্ষেপ করতে, সে যেইভাবে নিক্ষেপ করে ওই বরাবরই আবার কি পড়ে। এই ক্ষেত্রে দেখো এই যে সাইন আলফার ক্রিয়া নাই, তাহলে শুধু থাকবে কি বি নট বাই জি, টু বি নট বাই জি, বি নট স্কোয়ার বাই টু জি। আর যদি সে খারাপভাবে নিক্ষেপ করে খারাপভাবেই পড়ে, তাহলে এই ক্ষেত্রে আনুভূমিক পাল্লাটা কি হচ্ছে না, থাকতেছে না, উলম্বটাই থাকতেছে, এক্স নাই, এক্স ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে আর এর মানটা 0 হয়, কারণ কি সাইন 2 গুণন 90, 90 ডিগ্রি মানে 2 গুণন 90 মানে 180, 180-তে সাইনের মানটা 0 হয়। এই যে সাইন 2 আলফাটা কি হয়ে যাবে 0, তার মানে আর পুরাটাই কি 0। তাহলে 90 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে টি এর মানটা সর্বোচ্চ হবে, এই টি এর মানটা সর্বোচ্চ হবে, এইচটা কি হবে সর্বোচ্চ হবে। আর সূত্রগুলা কি হবে, শুধুমাত্র এই সাইনের টুকু থাকবে না, সাইন আলফা সাইন আলফা সাইন আলফা এগুলো থাকবে না। তারপরে দেখো তাহলে আমরা সূত্রগুলা থেকে কয়টা সম্পর্ক পাইলাম, এই টি এর সাথে সাইন আলফার সমানুপাতিক সম্পর্ক, এই টি এর সাথে সাইন আলফা সমানুপাতিক, এইচ এর সাথে সাইন আলফা সমানুপাতিক। এখন হচ্ছে আলফা যত কম হবে সাইন আলফার মান কি হবে তত কম,
কারণ সাইনের মান 0, মানে কি সাইন 0 ডিগ্রিতে মান কত হয়, 0 হয়। তার মানে সাইনের ক্ষেত্রে মানটা, কোণের মান যত বাড়ে সাইনের মানও তত বাড়ে। কোণের মান যত বেশি হয় সাইনের মানও কি হয়, 90 ডিগ্রি পর্যন্ত তত বেশি হয়। তাহলে আলফা যত কম সাইনের মান তত কি কম হবে। তাহলে সাইনের মান যদি কম হয়, এই যে সাইন আলফার সাথে সমানুপাতিক, তাহলে টি, টি এইচ এগুলার মানও কি হবে, কম হবে। তুমি যত বেশি কোণে মারবা সে তত বেশি উচ্চতায় যাবে বা বেশি সময় লাগবে। এখন দেখো এই জেনে লেখছি, তাহলে টি ম্যাক্সিমাম কখন হবে, আলফা 90 ডিগ্রিতে। কারণ কি সাইন সাইন 90 মানে হচ্ছে 1, এইচ ম্যাক্সিমাম হবে আলফা 90 ডিগ্রিতে, আর এই টি ম্যাক্সিমাম হবে কত, আলফা 90 ডিগ্রি। আর ম্যাক্সিমাম কখন হবে, আর ম্যাক্সিমাম হবে কত, আলফা ইকুয়াল টু 45। কারণ ওই যে সাইনের জায়গায় কত আছে, 2 সাইন 2 আলফা আছে। তাহলে সাইন আলফা যদি 45 হয়, সাইন 2 আলফা কত হবে, 90। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আর এর মানটা সর্বোচ্চ হবে 45 ডিগ্রিতে মারলে। দেখো তাহলে 90 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলে উচ্চতা সর্বোচ্চ হয়। আমরা জানি যে আমরা যদি একটা আড়াআড়ি ভাবে নিক্ষেপ করি সে আনুভূমিকভাবে বেশি যায়, কিন্তু যদি লম্বভাবে খাড়াভাবে একটা ঢিল ছুরি উপরের দিকে, সেটা উপরে বেশি উঠে। তাহলে 90 ডিগ্রিতে মারলে সেটা বেশি উপরে উঠবে। আর 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সেটা কি হবে, আনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ হবে। এই সূত্রর এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো, যে এই যে সূত্রগুলা পড়লাম প্রাসের, এই সূত্রগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। এগুলো হচ্ছে আমরা আগে থেকেই জানি সূত্রগুলা, তারপরে একটু ডিটেলসলি শিখলাম যে সূত্রগুলা কোথা থেকে কিভাবে আসছে। এখন দেখো আমাদের হচ্ছে, আচ্ছা ক্লিয়ার। তাহলে এইখানে দেখো আমাদের কিছু কন্ডিশন দাঁড়াচ্ছে, যেমন টি স্কোয়ার বাই এইচ সমান কত হবে। তাহলে টি স্কোয়ার বাই এইচ ইজ ইকুয়াল টু কত হবে, আর এই টি স্কোয়ার বাই এইচ ইকুয়াল টু কত হবে। তাহলে এগুলো আমরা কি করব, এখন বের করব। দেখো আমাদের মাঝে মাঝে এগুলা কাজে লাগে, যে টি স্কোয়ার বাই এইচ সমান কত। তাহলে টি স্কোয়ার আমরা টি এর সমীকরণ যেটা জানি ওইটার বর্গ করে দিব। তাহলে টি এর সমীকরণ আমরা কত জানি, টি এর সমীকরণ জানি 2b নট স্কোয়ার সাইন আলফা। তাহলে এটাকে বর্গ করলে কত হবে, 4b নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর ডিভাইডেড বাই কত হবে, জি স্কোয়ার। তাহলে ডিভাইডেড বাই হবে জি স্কোয়ার। আবার এইটাকে হচ্ছে আমরা যদি গুণন আকারে দিলাম, ভাগটাকে গুণ করে দিলাম, এইচ এর সমীকরণটা উল্টায় দিব। এখন এইচ এর সমীকরণটা কত, এইচ এর সমীকরণ আমরা যা আছে ওইটাই বসায় দিব। তাহলে এইচ এর সমীকরণ জানি উপরে চলে যাবে 2g, আর নিচে হবে কত, বি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে দেখো আমরা হচ্ছে এইচ এর সমীকরণটা উল্টায় কেন দিছি, কারণ ভাগ আছে, আমরা এটাকে গুণন হিসেবে লিখছি। আর এই টি স্কোয়ারের সমীকরণটা, টি এর সমীকরণটা বর্গ করে দিছি। এই সাইন স্কোয়ার কাটা, বি নট স্কোয়ার কাটা, এই জি এর সাথে একটা জি কাটা, তাহলে ইকুয়াল টু কি থাকতেছে, 8/g। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8 কত, জি। তাহলে আমাদের টি স্কোয়ার বাই এইচ যদি 8/g আসে, তাহলে এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, এইচ বাই টি স্কোয়ার সমান তাহলে আসবে উল্টাটা g/8, এইচ বাই টি স্কোয়ার আসবে কি উল্টাটা g/8। এখন দেখো তাহলে এইটার ক্ষেত্রে কি আসবে, এইটার ক্ষেত্রে টি স্কোয়ার, এইটার ক্ষেত্রে তো এই যে 4টা হবে না, এই 4 বাদ। তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমরা বের করি যে বি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার গুণন 2g ডিভাইডেড বাই বি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আগেরটার মতো সেম, শুধু এই যে 4টা বাদ, কারণ টি এর আগে একটা 2 আছে, এটার আগে কি নাই, এই স্মল টির আগে একটা 2 নাই সমীকরণে। তাহলে এটা কাটা, এই জি কাটা থাকলো কি 2/g, 2/g।
তাহলে এইটাকে আবার আমরা লিখতে পারি 2/g কে কত লিখতে পারি, আবার যদি আমরা বলে এই সমীকরণ h/t², সেটাকে লিখতে পারি g/2, g/2। তাহলে আমরা এখান থেকে সমীকরণ পাচ্ছি t²/h আর t²/h, h/t², h/t²। তাহলে এই মানগুলো আমাদের কি রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে। তাহলে এই যে মানগুলো পাইলাম এগুলো হচ্ছে আমাদের মনে রাখা লাগবে। এটা হচ্ছে t²/কত, h, এটা স্মল t²/h। পরেরটা দেখো আমাদের হচ্ছে h/r, h/কত, r। তাহলে h/r এর ক্ষেত্রে আমরা কি জানি, তাহলে h/r এটা সমান আমরা কি লিখতে পারি, যে v0² sin² α/ কত 2g, এটা h এর সমীকরণ। তারপরে গুণন হিসেবে দিব r এর সমীকরণ। r এর সমীকরণ আমরা জানি কত, উপর এখানে g হবে আর এখানে হবে v0² sin 2α। sin 2α কে আমরা সূত্র লিখতে পারি, sin 2θ এর সূত্র কি, 2 sin θ ইন্টু কি cos θ, 2 sin θ ইন্টু cos θ। sin 2α এর সূত্র ত্রিকোণমিতিতে আছে এটা। তাহলে দেখো এখান থেকে আমরা v0² কাটা, সাইন স্কোয়ারের সাথে একটা কাটা, তাহলে এখানে থাকলো সাইন, তাহলে cos সাইন, এই জি একটা একটা কাটা, তাহলে h/r সমান আমরা কি পাচ্ছি, সাইন বাই কজ মানে হচ্ছে tan, আমরা জানি সাইন বাই কজ মানে কি tan। তাহলে tan আলফা ডিভাইডেড বাই কত 2, না সরি 4, tan আলফা, এই যে এখানে একটা 2 আছে এখানে একটা 2, তাহলে এই দুইটা 2 গুণ করলে কত হয় 4, তাহলে tan আলফা ইকুয়াল টু 4। তাহলে আমরা সমীকরণ এখান থেকে পাচ্ছি tan আলফা ইজ ইকুয়াল টু কত 4h/r, tan আলফা ইজ ইকুয়াল টু 4h/r। এই যে আমরা এই একটা সমীকরণ পাইলাম, h আর r এর মধ্যে সম্পর্ক, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। tan আলফা ইকুয়াল 4h/ কত r, তাহলে এই সমীকরণটা কিন্তু ইম্পর্টেন্ট। tan আলফা ইকুয়াল টু 4h/r টা আমাদের ম্যাক্সিমাম টাইপে কোশ্চেনে আসে। তারপরেও দেখো এই দুইটা কোশ্চেন আসে না, এই দুইটা থেকে তারপরে সূত্র দুইটা লিখে রাখছি। যদি ক্যাপিটাল টি এর সাথে আর এর সম্পর্ক নেও, তাহলে সেই ক্ষেত্রে সূত্র হবে tan θ ইকুয়াল gt²/2r। আর যদি স্মল টির সাথে নেও তাহলে সেই ক্ষেত্রে সূত্র হবে tan θ ইকুয়াল টু কত gt²/r। tan θ বলতে পারো অথবা আলফাও বলতে পারো, যেটাই বলো। তাহলে gt²/2r, আর ক্যাপিটাল টি এর ক্ষেত্রে আর স্মল টি হলে কি হবে 2gt² কত r। তাহলে এগুলো হচ্ছে আমাদের t²/h, h/t², h/r, আর এগুলো হচ্ছে আমাদের সূত্র। এই যে এই সূত্রটা যে পাইলাম এটা আমাদের কাজে লাগবে, আর এই মানগুলো আমরা মুখস্থ রাখবো। যদি মুখস্থ না থাকে বের করে ফেলবো, কিভাবে বের করছি এইভাবে বের করে ফেলবো। এখন দেখো আমরা কোশ্চেনে চলে যাই। এখন হচ্ছে আমাদের কোশ্চেনের পালা। কোশ্চেন দেখো হচ্ছে 48 মিটার পার সেকেন্ড বেগে, 48 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় তা শূন্যে থাকবে। তাহলে 48 মিটার, এটা মেডিকেলে আসছে 19-20-এ, মানে গতবার সাস্টে আসছে 13-14-তে। তাহলে হচ্ছে আমাদের বলছে যে 48 মিটার পার সেকেন্ড বেগে উপরে কত সময় শূন্যে থাকবে। শূন্যে থাকা মানে আসলে কি চাইছে, বিচরণকাল বা উড্ডয়নকাল। বিচরণকাল বা কি চাইছে, উড্ডয়নকাল। তাহলে আমাদের বের করতে হবে এই যে ক্যাপিটাল টি ইকুয়াল টু কত 2b0 কত জি ইকুয়াল আলফা নাই, এই জন্য সূত্র কি 2b0/g। তাহলে 2 গুণন 48 ডিভাইডেড বাই 9.8, ঠিক আছে। তাহলে আমরা এই যে 49-কে কাটতে পারি 5 দিয়ে, কিন্তু 48-কে কি করতে পারবো, 5 দিয়ে কাটতে পারবো, 5-এর চাইতে কিছু কম হবে। তাহলে এটা দিয়ে যদি আমরা এই যে 48 দুগুণে কত হয় 96, 9.8 দিয়ে 96-কে যদি আমরা ভাগ করে দেই তাহলে কত হয় 9.8 হয় একজাক্ট। 9.8-কে 96-কে 9.8 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত পাবো 9.8 পাবো। তার মানে 9.8 এর বর্গ হচ্ছে কত 96। এগুলো আমাদের ক্যালকুলেশনের জন্য জানা লাগবে। 96 কেন,
যদি বলতে পারো যে 9.8 এর বর্গ 96 কিভাবে হলো, এই যে দেখো 9.8 এখানে 10-এর চাইতে কত কম, 0.2 কম। তাহলে 0.2 রে আমরা 10 থেকে যদি বর্গের ক্ষেত্রে 10-এর বর্গ হয় 100, তাহলে দুইটার ক্ষেত্রে 0.2 করে কম, তাহলে 2 দুগুণে কত কম হবে, 4। তাহলে 9.8 এর জন্য বর্গ হবে কত, এই যে 96। কারণ কি, পয়েন্টের জন্য দুইটা থেকে কি কম, 10-এর বর্গ আমরা জানি কত, 100। এখানে 0.2 করে কি কম দুইটার ক্ষেত্রেই। তাহলে এই যে 2 গুণন 2, এই যে 4 কম হয়ে যাচ্ছে, 100 থেকে 4 কম হলে কত হয়, 96। এই জন্য 9.8 এর একজাক্ট মানটা হচ্ছে কত, এই বর্গ হচ্ছে 96। এখন এটা মেডিকেলে আসছে, অপশন ছিল এতে আসছিল 10 সেকেন্ড, আর বিতে ছিল কত, 9.8। তাহলে আমাদের অনেকেই 10 দেখাইছে, কিন্তু এটার অ্যান্সার কত হবে, 9.8। 10 তখনই হবে যখন এটার মান থাকবে 49। 49-কে একজাক্ট 5 দিয়ে কাটা যায়, 9.8 দিয়ে যদি কাটি তাহলে কত হয়, 5 হয়। তাহলে দেখো এটা পরের কোশ্চেনটা, একটি প্রক্ষেপককে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 3 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় এর বেগ কত হবে। আমাদের হচ্ছে একটা প্রক্ষেপককে কি করছি, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি 3 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে। এই যে অপশনে দেখো 0 আছে, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়, এই যে আমাদের সময় আসছিল 16-17। হ্যাঁ, আমি একদম কনফিডেন্টলি 0 দেখাইছিলাম, আমি নিজেও কি করছিলাম, কনফিডেন্টলি 0। এরপরে শিখতে পারছি যে না, এটা আসলে 0 হবে না, এটা হচ্ছে কত হবে, কত হবে এটা বের করব। তো সবাই এই যে এটা সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, এটা 0 দাগানো যাবে না। আমরা শিখছি সর্বোচ্চ উচ্চতায় bx 0, by 0, bxটা কি থাকে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কি হবে, বেগ ইজ ইকুয়াল টু vx। তাহলে vx ইজ ইকুয়াল টু আবার আমরা কি জানি, v নট cos থিটা। তাহলে ভি নটের মানটা আছে কত, 3, আর cos 60 এর মান হচ্ছে কত, হাফ। তাহলে এই কোয়ালটা আমরা লিখতে পারি কত, 3/2। তাহলে এই যে এটা হবে আমাদের কি, সর্বোচ্চ উচ্চতায় বেগ 3/2 মিটার পার কি সেকেন্ড। এটা আমি নিজেও হচ্ছে 0 দাগাইছিলাম, তাহলে এটা দাগানো যাবে না, এটা হচ্ছে আমাদের bx থাকে, এই bxটা হচ্ছে আমরা বের করে নিব। এরপরে দেখো 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটা পাথরকে উপরে নিক্ষেপ করা হলো, এটি কত সময় পর ভূপৃষ্ঠে আসবে। সবাই এটা 1 সেকেন্ডে করে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাও। 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথরকে উপরে নিক্ষেপ করছি, কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে, দ্রুত কমেন্টস করো। দেখো কত জায়গায় আসছে, ডিইউ 2 বার, কেইউ তারপরে হচ্ছে 3 বার না 2 বার, জাস্ট, রুয়েট, মেডিকেল 15-16। দ্রুত কমেন্টস করে জানাও যে কত হবে। আচ্ছা, ও হোনা বলছে 2 সেকেন্ড, আর কেউ। হ্যাঁ দেখো, তাহলে দুইজন, সাব্বির বলছে 2 সেকেন্ড, স্বর্ণালী 2 সেকেন্ড। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের এই যে টি ইজ ইকুয়াল টু কত হবে, 2b নট বাই কত, জি। টি ইজ ইকুয়াল টু 2b নট বাই কত, জি। এই বি নটের জি দিয়ে কাটা দিলে কত থাকে, 2 সেকেন্ড। বি নটকে জি দিয়ে কাটা দেবো, বি নটের মান দেওয়া আছে কত, 9.8। তাহলে টি এর মানটা হবে 2 সেকেন্ড। আর যদি বলে পতনকাল, স্মল টি ইকুয়াল টু কত হবে, 1 সেকেন্ড। স্মল টি যদি পতনকাল চাই তাহলে সেই ক্ষেত্রে টি কত হবে, 1 সেকেন্ড। এখন দেখো যে এটা হচ্ছে
9.8 মিটার পার সেকেন্ড বেগে একটা পাথরকে উপরে নিক্ষেপ করা হলো, এটি কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে? তাহলে এটা হচ্ছে 2 সেকেন্ড। পরে দেখো, একটি লোক 49 মিটার পার সেকেন্ড বেগে একটা বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে? জগন্নাথ চিটাং বিশ্ববিদ্যালয়। তাহলে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করছে, তাহলে বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে? তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা জানি ভি নট স্কোয়ার বাই কত, 2g, ভি নট স্কোয়ার বাই 2g। তাহলে এইখানে দেখো ভি নট স্কোয়ারের মানটা আছে কত, 49 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, 9.8। তাহলে এখানে হচ্ছে 49 গুণন 49, আর এটাকে আমরা লিখতে পারি 2 গুণন 9.8। এখন আমরা এই যে 49কে কাটতে পারি 9.8 দিয়ে, কত, 5 দিয়ে, আর 5 49-এ কত হয়, 245। 245কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 122.5। 245কে 5 দিয়ে ভাগ করে দিলে কত হবে, 122.5 মিটার। এখন ক্লিয়ার কিনা দেখো তো। ফাউজিয়া এখন ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে এই কোশ্চেনটা আমরা আবার সলভ করি। এটা হচ্ছে একজন লোক 49 মিটার পার সেকেন্ড বেগে একটা বল খাড়া উপরে নিক্ষেপ করলো, বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে? তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্র জানি, এইচ ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই কত, 2g। তাহলে ভি নট স্কোয়ারের মান আছে 49, আর 2g মানে 2 × 9.8। 49কে যদি আমরা এইভাবে লিখি, দুইটা 49, 9.8 দিয়ে 49কে কাটলে কত হয়, 5। এই 5 আবার 5 দিয়ে 49কে গুণ করলে কত হয়, 145। 245, 245কে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে, 122.5 মিটার। 122 কত হবে, 5 মিটার। তাহলে বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে, 122.5 মিটার কি উঠবে, উপরে উঠবে। দেখো, একটা বেগের আনুভূমিক ও উলম্ব উপাংশ, একটা বেগের আনুভূমিক ও উলম্ব উপাংশের মান যথাক্রমে কত, 60 মিটার পার সেকেন্ড এবং 80 মিটার পার কি সেকেন্ড। তাহলে বেগের মান কত, বেগের মান কত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 9-10। তাহলে আনুভূমিক ও উলম্ব উপাংশের মান দেওয়া আছে কত, তাহলে ভিএক্স দেওয়া আছে কত, 60, আর ভিওয়াই দেওয়া আছে কত, 80। তাহলে আমাদের ভি চাইছে, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি কত, ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা হচ্ছে এখন এই মানগুলা বসায় দিব, 60-এর স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, এই দুইটা করলে আমাদের কত হয়, 3600 আর 6400, 10,000। এটার জন্য কত হয়, 100 মিটার পার কি সেকেন্ড। তাহলে একটা বেগের আনুভূমিক ও উলম্ব উপাংশের মান যথাক্রমে 60 ও 80 মিটার পার সেকেন্ড। বেগের মান কত হবে, বেগের মান তাহলে কিভাবে, বিএক্স স্কোয়ার ভিওয়াই স্কোয়ারের রুট। পরেরটা দেখো, যে একটা প্রক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সমান হলে বস্তুটি কত গুণে প্রক্ষিপ্ত হয়েছে? তার মানে সর্বোচ্চ উচ্চতার সমান বলতে কি, এইচ ইজ ইকুয়াল টু আর, এইচ ইজ ইকুয়াল টু আর হলে প্রক্ষিপ্ত কত গুণে হয়েছে? তাহলে আমরা জানি যে tan আলফা সমান কত, 4h বাই আর, 4h বাই কত, আর। তাহলে বা যদি এইচ সমান আর হয়,
সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি tan আলফা ইজ ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই কত h। তাহলে সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি tan ইনভার্স 4। এটাই অপশনে থাকে, আলফা ইজ ইকুয়াল টু কত থাকে tan ইনভার্স 4। এই tan ইনভার্স 4 এর মান আমরা জানি 75.96, 75.96। এটাকে আমরা লিখতে পারি কত 76 ডিগ্রি, 76 ডিগ্রি। যদি অপশনে দুইটাই থাকে তবে মাস্ট বি 75.96 হবে, আর যদি এইটা না থাকে 76 থাকে তাহলে সেটা হবে কি 76 ডিগ্রি। অথবা অপশনে কত থাকে tan ইনভার্স 4, এটাও থাকে অপশনে, এটাও থাকে tan ইনভার্স 4। তাহলে একটা প্রক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সমান হলে বস্তুটি কত কোণে প্রক্ষিপ্ত হয়েছে। তাহলে h ইজ ইকুয়াল টু কত হবে r হবে। তাহলে h সমান যদি r হয় আমাদের সূত্র পাইছি কত tan আলফা ইজ ইকুয়াল টু 4h বাই r। তাহলে tan আলফা সমান 4h বাই h, আলফা ইজ ইকুয়াল টু কত tan ইনভার্স 4। পরের কোশ্চেন দেখো, কত কোণে নিক্ষেপ করলে একটা প্রাসের আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হবে। এটা কৃষিতে আসছে, এবার ম্যাথমেটিক্সে আসছে, কৃষিতে ম্যাথমেটিক্সে আসছে, মানে ফিজিক্সে আসে নাই তবে ম্যাথে আসছে। ওই যে আমরা বলছি যে ফিজিক্সের গুলাই আসলে ম্যাথের গতিবিদ্যাতে আসবে। ওই যে ভেক্টরের একটা কোশ্চেন করাইলাম না, পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হলে মধ্যবর্তী কোণ কত, এটাও কৃষিতে ম্যাথে আসছে, ফিজিক্সে আসে নাই। হ্যাঁ, ওই যে স্থিতিবিদ্যাতে আসছে। তাইলে এই যে ভেক্টর গতিবিদ্যা এগুলাই আসলে ম্যাথ, ম্যাথের স্থিতিবিদ্যা গতিবিদ্যা। তাহলে এটার অ্যান্সারটা কত হবে একটু বলো, যে কত কোণে নিক্ষেপ করলে প্রাসের আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ হবে। তার মানে কি 4h সমান হবে কি আর, আর এর মানটা কত হবে 4h। তাহলে এটার অ্যান্সারটা কমেন্টস করো কত হয়। অ্যান্সারটা কমেন্টস করো যে কত হয়। 4h সমান যদি আর হয় তাহলে এটার কোণের মানটা কত হবে। $45 ডিগ্রি। গুড। তাহলে দেখো একজন কমেন্টস করছে 45। তাহলে আমরা হচ্ছে tan আলফা ইজ ইকুয়াল টু কত 4h ডিভাইডেড বাই 4h। তাহলে এটা কাটলে সুতরাং আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স কত 1। তাহলে tan ইনভার্স 1 মানে কত 45 ডিগ্রি। তাহলে এটা tan ইনভার্স 1 এর মানটা আসবে কত 45 ডিগ্রি। তাহলে একটা প্রক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা সমান হবে কত ডিগ্রিতে 75.96 অথবা 76 ডিগ্রি, অথবা tan ইনভার্স 4 তে। আর যদি সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয় সেই ক্ষেত্রে আলফার মানটা কত হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। একজন কমেন্টস করছো, বাকিরা কি পারো নাই? দেখো, একটি প্রক্ষিপ্ত বস্তু আনুভূমিক বরাবর সর্বোচ্চ 200 মিটার যায়। একটি প্রক্ষিপ্ত বস্তু আনুভূমিক বরাবর, এই যে এখানে বলে দিছে কি সর্বোচ্চ 200 মিটার যায়। তাহলে দূরত্ব অতিক্রম করে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত। বুয়েটে দেখো 2 বার আসছে, জাস্টে আসছে, বরিশালে আসছে 2 বার বা 3 বার মনে হয় আসছে বুয়েটে। দেখো একটা প্রক্ষিপ্ত বস্তু আনুভূমিক বরাবর সর্বোচ্চ 200 মিটার যায়। তাহলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতা কত, আমরা জানি tan আলফা ইজ ইকুয়াল টু কত হবে 4h বাই কত r। আর এর মানটা দেওয়া আছে কত 200, আর এর মান দেওয়া আছে কত 200। তাইলে আমরা এটাকে কি করতে পারি, বা tan আলফা ইজ ইকুয়াল টু h বাই কত হয় 50। এই যে 200 কে 4 দিয়ে কাটা দিলে কত হয় 50। তাহলে h ইজ ইকুয়াল টু tan আলফা গুণন 50। এখন আমাদের আলফার মানটা অনেকে খুঁজে পায় না, যে আলফার মান দেওয়া নাই। এই জায়গাতে হচ্ছে প্যাচটা, আলফার মানটা কি নাই দেওয়া নাই। কিন্তু দেখো এখানে বইলা দিচ্ছে সর্বোচ্চ 200 মিটার, আর আনুভূমিক বরাবর সর্বোচ্চ হয় কখন, আলফা সমান 45 ডিগ্রিতে আর সর্বোচ্চ। আলফা ইকুয়াল 45 ডিগ্রি হলে কি হয় আর ম্যাক্সিমাম হয়।
তাহলে আমাদের কোণের মানটা অটোমেটিক কি হয়েছে, আমাদের এখানে 45, তাহলে এটার মান কত হবে, এই সমান 50। এই সমান কত হবে, আনুভূমিক বরাবর সর্বোচ্চ 200 মিটার, তার মানে এখানে সর্বোচ্চ বইলা দিছে, মানে কোণের মানটা বইলা দিছে 45। তাহলে এখান থেকে হচ্ছে এইচ ইকুয়াল টু কত হবে, 50। তাহলে দেখো এটা বুয়েটে 2 বা 3 বার আসছিল, আমাদের এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখো একজন অ্যাথলেট 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, হ্যাঁ, তাহলে একজন অ্যাথলেট 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, সে সর্বোচ্চ কত দূরত্বে জাম্প করতে পারবে, বুয়েটে আসছে 10-11। তাহলে একজন অ্যাথলেট 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, সে সর্বোচ্চ কত দূরত্বে জাম্প করতে সক্ষম। তাহলে সে সর্বোচ্চ কত দূরত্ব জাম্প করতে পারবে, এটার জন্য হচ্ছে আমাদের তাহলে সর্বোচ্চ জাম্প করা মানে সে এইভাবে জাম্প করবে, তার মানে সে চাইছে কি, আর এর মানটা চাইছে। তাহলে আর ইজ ইকুয়াল টু সর্বোচ্চ বলে দিছে, ভিডিও কি ক্লিয়ার না? এই সবার এখানে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? সবার এখানে ক্লিয়ার কিনা? এই তাইলে হচ্ছে তোমার ফৌজিয়া একটু নেটের মনে হয় সমস্যা, তুমি হচ্ছে যেটুক সমস্যা হয় পরে ওইটুক আবার মানে ক্লাস দেখে নিবা, এই যে রেকর্ডেড ক্লাস থেকে ওই বাকি যেটুক থাকবে ওইটুক হচ্ছে তুমি দেখে নিবা, তোমার মনে হয় নেটের একটু সমস্যা। দেখো তাহলে একজন অ্যাথলেট 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, সে সর্বোচ্চ কত দূরত্বে জাম্প করতে সক্ষম। একজন অ্যাথলেট 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, সে জাম্প করবে, তার মানে এই যে জাম্প করে এই জায়গায় আসবে, তাহলে এখানে আরটা কি হবে, আসলে চাইছে সর্বোচ্চ কত দূরত্বে, তাহলে আর এর মানটা চাইছে ম্যাক্সিমাম, তার মানে কত 45 আমাদের অলরেডি দেওয়া আছে, আমরা বের করব, আর এর মানটা দিয়ে বের করব। দেখো তাহলে বি নট স্কোয়ার বাই কত, জি, আর এর সর্বোচ্চ মান আমরা জানি বি নট স্কোয়ার বাই কত, জি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু কত, 10 মিটার। তাহলে সে সর্বোচ্চ 10 মিটার দূরত্বে কি করতে পারবে, জাম্প করতে পারবে। তাহলে সর্বোচ্চ 10 মিটার দূরত্বে সে জাম্প করতে পারবে। তাইলে আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই কত, জি, এই যে সর্বোচ্চ বলে দিছে এই জন্য আমাদের কত কোণ 45, এই জন্য আমরা আর কোণ নিব না, আর ম্যাক্সিমামের সূত্রই হচ্ছে কি ভি নট স্কোয়ার বাই জি, আমরা জানি এটা। পরেরটা দেখো, 4টি বলকে একই আদি বেগে ভূমি হতে 25, 35, 45 এবং 69.7 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। 4টা বলকে নিক্ষেপ করছে, কয়টা বল, 4টা। তাহলে 4টা বলকে হচ্ছে একই আদি বেগে ভূমি হতে 25, 35, 45 এবং হচ্ছে কত 69.7 কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে কোনটি সর্বাপেক্ষা কম সময়ে মাটিতে ফিরে আসবে, তার মানে টি কি হবে, কম। আমরা জানি টি প্রপোর্শনাল টু সাইন আলফা, টি প্রপোর্শনাল টু কি, সাইন আলফা। তাহলে সাইন আলফার মান যত কম হবে, আলফা যত কম, আমরা জানি টি তত কি হবে, কম হবে। আমরা আগে এটা শিখে আসছি, এটা আসছে বুয়েট 7-8, হ্যাঁ বুয়েট 7-8। তাহলে এটার অ্যান্সারটা কত হবে, অ্যান্সার যেটা কম 25 ডিগ্রি, কোণের মান কত কম, 25 ডিগ্রি। আর যদি বলে সবচেয়ে দেরিতে কত ডিগ্রিতে আসবে, সবচেয়ে দেরি হবে কার, কোণের মান যার বেশি, তার সময় বেশি লাগবে, তাহলে 69.7 ডিগ্রি, সবচেয়ে দেরিতে আসবে কে, 69.7 ডিগ্রি। পরেরটা দেখো, একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে
কোণে 9.8 মিটার পার সেকেন্ড বেগে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করলে কত দূরে গিয়ে পড়বে, কত দূরে গিয়ে পড়বে। মেডিকেল 16, 17 এবং 14, 15 দুইবার আসছে। ঠিক আছে, তাহলে হচ্ছে একটা বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9 পয়েন্ট নিক্ষেপ করলে তা কত দূরে গিয়ে পড়বে। তাহলে কত দূরে গিয়ে পড়বে এটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা এই যে আর ম্যাক্সিমামের সূত্র আর কি। তাহলে আমাদের হচ্ছে চাইছে কি আর ম্যাক্সিমাম। এইটা আরেকবার দেখো, চারটা বলকে একই আদিবেগে ভূমি হতে 25 ডিগ্রি, 35 ডিগ্রি এবং 45 ডিগ্রি 69.7 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। কোন বলটি সর্বাপেক্ষা কম সময়ে মাটিতে ফিরে আসবে। কম সময় মানে কি, সবচেয়ে আগে আসবে। আগে আসা মানে টি এর মানটা কি হবে, সবচেয়ে কম। আমরা দেখো টি এর সাথে সাইন আলফার কি সম্পর্ক জানি, সমানুপাতিক সম্পর্ক। তাহলে সাইন আলফা কি হবে, যত কম হবে টি তত কম হবে। আর সাইন আলফা কখন কম হয়, যখন আলফার মান কম হয়। সাইনের ক্ষেত্রে কোণের মান যত কম, এটা আগে আমি বলছি, এই জন্য লেকচার হচ্ছে মিস করলে মানে পরে যায় এটা বুঝতে সমস্যা হয়। এখনো জাপসা, আজকে তো জাপসা জাপসা করতে করতে ক্লাস শেষ। এখন ক্লিয়ার কিনা দেখো তো। এখন তো ক্লিয়ার। দেখো তাহলে আমরা হচ্ছে টি এর মান, সাইন আলফার মান যত কম হবে টি এর মানটা কি তত কম। সাইন আলফার মান কখন কম হয়, আলফা যত কম সাইন আলফার মানটাও কি তত কম হয়। আলফা যত বেশি হয় সাইন আলফার মানটা কি হয় তত বেশি হয়। তাহলে সেই ক্ষেত্রে আলফা কার কম, এখানে 25 ডিগ্রির আলফা সবচেয়ে কম। তাহলে এটার ক্ষেত্রে সাইন আলফার মানটা কি আসবে, কম আসবে। তাহলে টিটাও কি হবে, কম হবে। আবার যদি বলে সবচেয়ে দেরিতে কে পড়বে, তাহলে সবচেয়ে দেরি মানে কি, সাইন আলফার মানটা কি হবে, যার বেশি সেই কি হবে সবচেয়ে দেরিতে আসবে। তার মানে 69.7 ডিগ্রি। এই ইসরাত বুঝছো কিনা একটু কমেন্টস করো। আচ্ছা, একজন কমেন্ট করছে বুঝছি। তাহলে হচ্ছে দেখো আমরা পরের কোশ্চেনে যাব। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করলে কত দূরে গিয়ে পড়বে। মেডিকেলে দুইবার আসছে। তাহলে একটা বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে কত ডিগ্রি 45 ডিগ্রি কোণে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করলে সে কত দূরে গিয়ে কি হবে পড়বে। তাহলে আমরা চাইছি কি আর ম্যাক্সিমাম। আমরা সূত্র জানি কি ভি নট স্কোয়ার বাই জি। সর্বোচ্চ কত দূরে গিয়ে পড়বে মানে আর ম্যাক্সিমাম চাইছে, কারণ 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে কত 9.8 হোল স্কোয়ার
ডিভাইডেড বাই 9.8, তাহলে ইজ ইকাল টু কত হবে 9.8 মিটার। 9.8 কত মিটার। তাহলে এখানে হচ্ছে একটা বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে। তাহলে কত দূরে গিয়ে পড়বে, বি নট স্কোয়ার বাই জি, বি নট স্কোয়ার বাই জি, জি একটা দিয়ে কাটা দিলে 9.8। পরেরটা দেখো, পরেরটা দেখো হচ্ছে একই বেগে একটি বস্তুকে আনুভূমিকের সাথে যথাক্রমে 60 ও 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত। তাহলে বলছে কি, একই বেগে একটি বস্তুকে আনুভূমিকের সাথে যথাক্রমে 60 ও 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতার অনুপাত আমরা কিভাবে বের করব, h1 ডিভাইডেড বাই h2। আমরা জানি এটার সাথে সাইন আলফার কি সম্পর্ক, সাইন স্কোয়ার আলফা 1 সাইন স্কোয়ার কত আলফা 2। তাহলে সাইন আলফা, সাইন 60-র মান আমরা জানি কত, √3/2। √3/2 কে যদি আমরা বর্গ করে দেই 3/4, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ, হাফকে বর্গ করে দিলে কত হবে 1/4। তাহলে এই যে 4 কাটা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 3:1, 3 কত 1। তাইলে আমাদের কোণের মান যার 60:30, সেই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত পাচ্ছি 3:1। আর এইচ এর অনুপাত যদি এরকম হয় 30°:60, সেই ক্ষেত্রে কি হবে 30° যদি 60 হয়, সেই ক্ষেত্রে আমাদের এইচ এর অনুপাতটা কত হবে, h1:h2 ইজ ইকুয়াল টু 1:3 হবে। কত হবে 1:3। কখন, যখন এটা 30 আর এটা হবে কত 60। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো কত 1:3। আর তোমরা যখন নোট করবা, এই যে এটা বের করে রাখবা, T1/T2 R1 বাই কত R2, এটা নোটে অ্যাড করে দিবা। তাহলে T1/T2-র ক্ষেত্রে কত হবে √3:1 অথবা 1:√3। আর আর এর ক্ষেত্রে কত হবে, আরেরটা এই দুইটা বের করে ফেলবা। যদিও আসলে এই এইচ দিয়ে আসবে, তবে তোমরা হচ্ছে T1 আর আর এর ক্ষেত্রে R1 R2 T1 T2 এই দুইটা নোটে অ্যাড করে নিবা, মাস্ট বি নোটে অ্যাড করে নিবা। তারপরে দেখো পরেরটা দেখো, একটি বস্তুকে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। একটি বস্তুকে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ কখন হয়, 45 ডিগ্রিতে। 45 ডিগ্রিতে কি হয়, সর্বোচ্চ হয়। তাহলে সাইনের মানটা, এই যে 45 ডিগ্রিতে কি হয়, আনুভূমিক পাল্লাটা কি হয়, সর্বোচ্চ হয়। তাহলে এখানে একটা বস্তুকে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। তাহলে এইখানে হচ্ছে কত হবে, এই যে 48, এই কোণের মানটা দেখো কাছাকাছি না, 45-এর কাছাকাছি। তাহলে 45-এর আশেপাশে যেটা থাকবে এটাই হচ্ছে কি অ্যান্সার হবে। তাহলে 45-এর আশেপাশে কত 48। তাহলে অ্যান্সার হবে কি, একটা বস্তুকে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। তাহলে কত ডিগ্রি হবে, 48 ডিগ্রি। অথবা ধরো 44 আছে, ধরো সি নাম্বার অপশনটা কত 44, তাহলে অ্যান্সার কত 44। 44 আছে, এটাতে ডিতে আছে 48, তাহলে অ্যান্সার কত হবে 44। পরেরটা দেখো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না সবার। পরেরটা দেখো, যার কোশ্চেন থাকবে সে হচ্ছে বলে দিবা, কমেন্টসের সাথে সাথে কমেন্টস করবা যে আমার এটা প্রবলেম। এখন দেখো 45 মাইনাস আলফা এবং 45 প্লাস আলফা কোণে নিক্ষেপ করলে
আনুভূমিক পাল্লার অনুপাত কত হবে? 45 মাইনাস আলফা এবং 45 প্লাস আলফা কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লার অনুপাত কত হবে? তাহলে আনুভূমিক পাল্লার অনুপাত আমরা কিভাবে বের করতে পারি? R1 ডিভাইডেড বাই কত? R2। তাহলে সাইন 2 আলফা, আমরা জানি কি সাইন 2 আলফা, আলফা দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 90 মাইনাস আলফা, আর এটা হবে সাইন 90 প্লাস আলফা। সাইন 90 মাইনাস আলফা আর সাইন 90 কি হবে? প্লাস আলফা। তাহলে দেখো এটাকে সাইন, এখানে যদি 90 থাকে আমরা জানি এটা কজ হয়ে যায়, তাহলে কত? 2 আলফা, সরি এটা হবে 2 আলফা, 2 দিয়ে গুণ, এই যে আমরা জানি কজের আগে আনুভূমিক পাল্লার ক্ষেত্রে সাইনের আগে কি আছে? সাইন 2 আলফা আছে, এই জন্য সাইন, এই যে আলফার মানটাকে কি করছি? 2 দিয়ে গুণ, 45কে 2 দিয়ে গুণ করলে 90, আর এটাকে গুণ করলে কত হয়? 2 আলফা। তাহলে এইটাকে আবার দেখো আমরা ওই যে ত্রিকোণমিতির সূত্র অনুসারে কি করতে পারি? লিখতে পারি না? cos মাইনাস 2 আলফা, এটাকে আমরা লিখতে পারি cos কত? 2 আলফা। আর নিচেরটাকে লিখতে পারি মাইনাস cos 2 আলফা। তাহলে এটাকে আমরা কি করে দিতে পারি? কাইটা দিতে পারি, কত? -1। তাহলে 45 মাইনাস আলফা এবং 45 প্লাস আলফা কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লার অনুপাত হবে -1। পরেরটা দেখো, একটি বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরে ছোড়া হলো, এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? একটি বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরে ছোড়া হলো, এটি কত উচ্চতায় পৌঁছাবে? মেডিকেল 15-16। তাহলে একটা বলকে আমরা এত সর্বোচ্চ কত উচ্চতায়, তাহলে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে v0 স্কয়ার বাই কত? 2g, v0 স্কয়ার বাই 2g। তাহলে এই v0 স্কয়ার মানে হচ্ছে 19.6 গুণন 19.6, আর এখানে হচ্ছে 2gর মানটা আসে কত? 19.6, একটা দিয়ে কাটা দিলাম, তাহলে ইকুয়াল টু কত? 19.6 মিটার। তাহলে সর্বোচ্চ উচ্চতা আমাদের জানি v0 স্কয়ার বাই 2g, v0 স্কয়ার বাই v0 স্কয়ার গুণন v0 স্কয়ার ডিভাইডেড বাই, মানে 19.6 গুণন 19.6 ডিভাইডেড বাই কত? 2gর মানটা হচ্ছে 19.6, কাইটা দিলে কি হয়? 19.6 মিটার। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। এই প্রাসের যে A to Z পড়াইলাম, A to Z প্রাস, ক্লিয়ার কিনা? তাহলে ক্লিয়ার না ভেজাল আছে? কমেন্টস করো। প্রাসের যে A to Z যত টাইপের অঙ্ক আছে সব করায় দিছি, প্রাসে যত টাইপের অঙ্ক আছে সব করায় দিছি। ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো। এখন টপিকস হচ্ছে পরন্ত বস্তু। 3 ধরনের বস্তু আছে, একটা হচ্ছে পরন্ত নিক্ষিপ্ত, আর একটা হচ্ছে মিনার থেকে পরন্ত বা নিক্ষিপ্ত। দেখো তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা সূত্রগুলা জানি যে v ইজ ইকুয়াল টু এই g এর সাথে u প্লাস gt, u b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh, h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। ওই যে a এর জায়গায় জাস্ট কি বসাইছি? g। এখন দেখো পরন্ত বস্তুর সূত্রগুলা কেমন হবে। যদি বলে যে পরন্ত বস্তু, সেই ক্ষেত্রে পরন্ত বস্তু মানে বেগটা কি থাকে? আদি বেগটা 0 থাকে। ধরো একটা এখানে আছে, এই উচ্চতায় কি আছে? একটা বস্তু আছে, স্থির আছে, সেটাকে মানে ভূমির দিকে কি করলাম? ফেলে দিলাম। আমার হাতে একটা বল আছে, আমি নিয়ে দাঁড়ায় আছি, এই বলটা আমি ছাইড়া দিলাম, তাহলে বলটা কি আছে? স্থির ছিল, তার মানে তার কোনো আদিবেগ ছিল না, আদিবেগের মানটা কি হবে? 0।
তাহলে আদিবেগটা যদি 0 হয় সেই ক্ষেত্রে পরন্ত বস্তুর সমীকরণে ইউটা সবগুলা কি হয়ে যাবে 0, একটা ইউও থাকবে না। তাহলে সূত্রগুলা কি হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ তা 0 হইলে কত হবে জিটি, ভি ইজ ইকুয়াল টু জিটি, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এইখান থেকে আবার টি এর সমীকরণ বের করতে পারি কত, √2h ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে ভূমিতে পৌঁছানোর কি সময়, √2h বাই জি, এটা হচ্ছে ভূমিতে পৌঁছানোর কি সময়। ভি স্কোয়ার ইকুয়াল টু √2gh, তাহলে ভি ইকুয়াল টু কত লিখতে পারি, √2gh। ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ চাইলে এই সূত্র, ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ কত, এই কথা বলা থাকলে আমাদের একটা সূত্রই মাথায় আসবে, কত কোনটা, ভি ইজ ইকুয়াল টু √2gh, ভি ইজ ইকুয়াল টু এই যে এটা √2gh। আর যদি বলে যে একটা বস্তুকে ছাইরা দিছি কত সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে, তাহলে টি ইজ ইকুয়াল টু কত, √2h বাই জি। এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর কয়েকটা সূত্র আমরা শিখলাম। এখন আমরা ম্যাথমেটিক্যাল পার্টে অ্যাপ্লাই করব। এখন দেখো ম্যাথমেটিক্যাল পার্টে আমরা যদি যাই, একটি বস্তুকে 19.6 মিটার উঁচু হতে ছেড়ে দেওয়া হলে ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ এবং গতিশক্তি কত, ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ এবং গতিশক্তি কত, সাস্টে আসছে এই টাইপের। তাহলে ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ কত হবে, ভি ইজ ইকুয়াল টু √2gh, √2 কত gh। তাহলে এটাকে আমরা লিখতে পারি √2 ইন্টু 9.8 গুণন 19.6। এই দুইটার জন্য আবার লিখতে পারি কি 19.6 গুণন 19.6। এই দুইটার জন্য রুটের বাইরে কি করা যায়, একটা লেখা যায়। তাহলে 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ পাইছি। এখন ধরো এখানে বস্তুর ভর দেওয়া আছে কত, এম। তাহলে বস্তুর ভর আমরা তাহলে গতি শক্তি কিভাবে বের করতে পারি, হাফ এম ভি স্কোয়ার। ভর দেওয়া থাকলে আমরা এই যে ভিটা বসায় দিব, তাহলে ভি স্কোয়ার। কিন্তু আমরা কাজ ক্ষমতা শক্তিতে শিখছি না, ভূমি স্পর্শ করা মুহূর্তে গতি শক্তি মানে কি, ই কে ইকুয়াল টু কি ইপি, তার মানে mgh। তাহলে আমাদের গতি শক্তি চাইলে ভর বের করি নাই, যে এটা এই জায়গা থেকে আসছে, দেখো কিভাবে আসছে। তাহলে এখানে দেখো হাফ এম, এই ভি এর মানটা বসায় দাও, ভি এর মান কত, ভি স্কোয়ারের মান 2gh, ভি স্কোয়ারের মানটা কত পাইছি, এই যে 2gh, এটা বসায় দাও। তাহলে দেখো এই যে 2 এখান থেকে কাটা, তাহলে ইকুয়াল টু আসতেছে কত, mgh। mgh মানে কি ইপি। তাহলে এই যে ইকে সমান কি পাচ্ছি আমরা, ইপি। তাহলে গতি শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে বিভব শক্তি, এটা আমরা ভূমি স্পর্শ করা মুহূর্তে পাই। ঠিক আছে, এটা এই যে এই জায়গা থেকে আসছে। তাহলে আমাদের যেটাই দেওয়া থাকুক আমরা গতি শক্তি বের করতে পারবো, তারপরে হচ্ছে ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ কত এটাও বের করতে পারবো। এখন দেখো 490 মিটার উপরে সমবেগে চলতে থাকা একটা বিমান থেকে বোমা ফেলা হলো, তা আনুভূমিক বরাবর 1500 মিটার দূরে পড়ে। 490 মিটার উপরে থাকা একটা বিমান থেকে, বিমান থেকে বোমা ফেলা হলে সমবেগে চলতেছে, কি বেগে, সমবেগে। একটা বিমান থেকে বোমা ফেলা হলে আনুভূমিক বরাবর কত দূরত্ব যায়, 1500 মিটার। বিমানের গতিবেগ আনুমানিক কত ছিল, তার মানে এটা চিত্রটা যদি আঁকাও এরকম হবে। ঠিক আছে, এইখান থেকে এই বরাবর সে কি করছে, বোমা ফেলছে, সে আনুভূমিক বরাবর কি করে, তাহলে এখানে আনুভূমিক বরাবর 1500 মিটার দূরত্ব যায়। তাহলে বিমানের গতিবেগ কত ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় 7, 8 আর 9, 10 সেম টাইপ থেকে আসছে। এখন দেখো তাহলে আমরা কিভাবে বের করতে পারি, আমরা সমবেগের ক্ষেত্রে সমীকরণ কি জানি, এক্স বা এস ইজ ইকুয়াল টু কত, ভিটি। এক্স বা এস ইজ ইকুয়াল টু কত জানি আমরা, ভিটি। সমবেগের ক্ষেত্রে এক্স সমান আমরা জানি ভিটি। তাহলে আমাদের বলছে যে বেগ কত ছিল, তাহলে বেগ ইজ ইকুয়াল টু কত, এক্স ডিভাইডেড বাই টি।
এক্স এর মান আমরা জানি কত 1500, টি এর মানটা আমাদের জানা নাই, তাহলে টি বের করতে পারি না। টি ইজ ইকুয়াল টু কত √2h ডিভাইডেড বাই জি, টি বের করতে পারি। তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে √2 গুণন 490 ডিভাইডেড বাই 9.8, তাহলে 2 গুণন 490 ডিভাইডেড বাই কত 9.8। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই 490-কে যদি আমরা 9.8 দিয়ে ভাগ করি, এটা আমাদের কত আসবে 50। এই 50 রে 2 দিয়ে গুণ করলে 100, 100-র জন্য কত আসবে এখানে 10 সেকেন্ড। তাহলে এখানে 10 দিয়ে কি করে দিচ্ছি ভাগ, ইকুয়াল টু 150 মিটার পার কি সেকেন্ড। তাহলে বিমানের গতিবেগ এখানে বলছে, বিমানের গতিবেগ কত ছিল, এস সমান সমবেগের ক্ষেত্রে জানি কত ভিটি, আর ভিটির ক্ষেত্রে আমরা তাহলে ভি বের করবো এক্স বাই কত টি, এক্স বাই টি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স এর মান দেওয়া আছে 1500, আর টি এর মানটা আমরা বের করতে পারি, এই যে উচ্চতা দেওয়া আছে 2h বাই জি, 2h ডিভাইডেড বাই জি 10 সেকেন্ড। তাহলে আমরা ম্যাক্সিমাম টাইমে 490 দেওয়া থাকে, একটা নোট লিখে নিবা, 490 h সমান 490 হলে টি সমান কত হবে 10। এটা আমাদের ফিক্সড, হ্যাঁ 490 যদি হয় আমরা আর বের করব না, আমরা এই যে টি এর মানটা ফিক্সড বের করে ফেললাম 10। ম্যাক্সিমাম কোশ্চেনে এই যে উচ্চতাটা 490 থাকে, তাহলে 490 যদি থাকে আমরা টি আর কি করব না, বের করব না 10। তাহলে এই যে ভি ইজ ইকুয়াল টু এক্স বাই টি, টি এর মান 10। পরেরটা দেখো, একটা পাথরকে ভূমি থেকে 49 মিটার উঁচু দালানের উপর থেকে ভূমির সমান্তরালে এত বেগে নিক্ষেপ করা হলো, পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 13-14, রাজশাহী 13-14। এই সময় পৌঁছানোর সময় আমরা কি জানি, টি ইজ ইকুয়াল টু √2h বাই জি। তাহলে 2h এর মানটা আমরা কত বসাবো, 2 গুণন 49 ডিভাইডেড বাই 9.8। এই 9.8 দিয়ে 49-কে কাটলে 5, 5 দুগুণে কত 10। √10 এর মানটা কিভাবে বের করবো আমরা আগেই শিখছি, এটা 9 এর কাছাকাছি, খুবই কাছাকাছি। তাহলে এটার মান 9 এর জন্য যদি 3 হয়, 10 এর জন্য 3.1 অথবা 3.15 বা 2 এরকম হবে। তাহলে 3.14 ধরো, মানে 1, ঠিক আছে। তাহলে √10 এর মান 3.1 সেকেন্ড। একটা পাথরকে ভূমি থেকে 49 মিটার উঁচু দালানের উপর থেকে ভূমির সমান্তরালে এত বেগে নিক্ষেপ করা হলো, পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, টি ইজ ইকুয়াল টু √2h বাই জি। এইচ এর মান দেওয়া আছে 49, টি এর মান আসছে কত 3.1। পরেরটা দেখো, স্থির অবস্থায় 400 ফুট উপর হতে এক খণ্ড পাথরকে ফেলে দেওয়া হলো। স্থির অবস্থায়, এই যে বলে দিচ্ছে স্থির অবস্থায় 400 ফুট উপর হতে এক খণ্ড পাথরকে ফেলে দেওয়া হলো, অন্তবেগ কত ফুট পার সেকেন্ড হবে। অন্তবেগ মানে ভূমি স্পর্শ করা মুহূর্তের যে বেগটা, শেষ বেগ যেটা। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা জানি √কত 2gh। এখন দেখো এটা ফুটে দেওয়া আছে, তাহলে ফুটে জি এর মান কত হয় 32, জি ইজ ইকুয়াল টু 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। ফুটের ক্ষেত্রে জি এর মানটা 32 গুণন এইচ এর মান হচ্ছে কত 400। তাহলে এটা হচ্ছে লিখতে পারি আমরা 64 গুণন 400। এই 64-র জন্য হচ্ছে আমাদের বর্গমূল কত হবে 8। তাহলে আমাদের এখানে 64-র জন্য বর্গমূলটা কত হবে 8, আর 400-র জন্য এটা বর্গমূল কত হবে 20। তাহলে 160 ফুট পার সেকেন্ড, 160 ফুট কি পার সেকেন্ড। স্থির অবস্থায় 400 ফুট উপর থেকে এক খণ্ড পাথরকে ফেলে দেওয়া হলে তার অন্তবেগ কত, মানে ভূমি স্পর্শ করা মুহূর্তে বা এই বেগ কত, বেগটা আমরা বের করছি √2gh। তাহলে √2gh, এটাকে গুণ করলে 64,
ক্যালকুলেশন দেখো কিভাবে সহজ করে করছি। সবাই যদি একসাথে গুণ করতে যাও ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে। আমরা আগে এটাকে গুণ করছি 64 আর এটা আলাদা রাখছি, 64-র জন্য 8, এটার জন্য 20। যদি ক্যালকুলেশন এটা হচ্ছে কি মাথায় রাখতে হবে, তুমি যদি সবগুলা গুণ করে দাও তাহলে তোমার কাছে কঠিন মনে হবে, তুমি বর্গমূল করতে পারবে না। কিন্তু এইভাবে সেপারেটলি করে ফেলছি, এই জন্য আমাদের কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। ক্লিয়ার? এটা পরন্ত বস্তু ক্লিয়ার কিনা বলো তো, পরন্ত বস্তু এগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। পরন্ত বস্তু ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো। আচ্ছা, 2 জন কমেন্ট করছে যে ক্লিয়ার। ঠিক আছে, আমরা এখন নেক্সট টপিকসে যাব। আমাদের হচ্ছে এখন নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর সমীকরণগুলো মনে রাখবা যে নিক্ষিপ্ত বস্তুর সবগুলা সমীকরণে কি হয়, মাইনাস চলে আসে। কারণ কি, এই যে জিটা কি হয়, জি এর ক্রিয়াটা কি হয়, মাইনাস জি হয়, মাইনাস জি। এই যে আমরা প্রাসের ক্ষেত্রে ভিওয়াই শিখছি না, ভিওয়াই বরাবর ত্বরণটা কত থাকে, মাইনাস জি। এই মাইনাস জি এর কারণে সমীকরণ সবগুলা কি হয়ে যায়, মাইনাস। তাহলে আমাদের নিক্ষিপ্ত বস্তুর সমীকরণগুলা কি হবে, মাইনাস ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু। এখন দেখো নিক্ষিপ্ত বস্তুর যে কিছু কোশ্চেন ম্যাথমেটিক্যাল, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলা। তো একটা বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে 20 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? নিক্ষিপ্ত বস্তুর বেগের সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং, রাজশাহী, তারপরে বেগম রোকেয়া এগুলাতে আসছে। তাহলে এখানে হচ্ছে ইউ এর মানটা কত দেওয়া আছে, 196 মাইনাস জি এর মান 9.8, টি এর মান দেওয়া আছে 20, 196 মাইনাস 196, 0 মিটার পার সেকেন্ড। তাহলে একটা বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, 20 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, বেগ কত হবে তাহলে 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 20 সেকেন্ড পর সে কি হবে, আসলে 20 সেকেন্ড পর সে সর্বোচ্চ উচ্চতায় যাবে। নিক্ষিপ্ত বস্তুটা কি হবে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। তারপরে সে আবার কি করবে, নামতে শুরু করবে। তাহলে যদি 40 সেকেন্ড হয়, এই বস্তুর একটা বস্তুর বেগ যদি 196 হয়, তাহলে উড্ডয়ন কালটা তার কত হবে, উড্ডয়ন কালটা হবে 40 সেকেন্ড। দেখো তাইলে নিক্ষিপ্ত বস্তু বলছে, নিক্ষিপ্ত বস্তুর বেগের সমীকরণ আমরা জানি কত, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাইলে এই যে এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারছি, বের করলাম। কাজ ক্ষমতা শক্তিতে একটা পড়াইছিলাম যে একটা বস্তু এত বেগে নিক্ষেপ করলাম, 2 সেকেন্ড পর গতি শক্তি কত। ওই যে 2 সেকেন্ড পর গতি শক্তি, এটা বের করতে গেলে আমাদের ওই কাজ ক্ষমতাতে কি লাগছে, একটা বেগ লাগছে। ওই বেগটা আমরা কি সূত্র দিয়ে বের করছি, এই যে সূত্র, নিক্ষিপ্ত বস্তুর বেগ। কাজ ক্ষমতা চেক করলে এরকম একটা কোশ্চেন পাবা। দেখো একটা বস্তুকে খাড়া উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। বস্তুটি যখন 100 মিটার উঁচুতে থাকবে তখন তার বেগ কত? ঠিক আছে, একটা বস্তুকে খাড়া উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে কি করা হলো, নিক্ষেপ করা হলো। বস্তুটি যখন 100 মিটার উচ্চতায় থাকবে তখন তার বেগ কি হবে, কত হবে? তাহলে এটার অ্যান্সারটা কত হবে, এটা করো। একই সূত্র, 60 16 17 আসছে। হ্যাঁ,
এটা যে যে পারো দেখি কমেন্টস করো দ্রুত। দ্রুত কমেন্টস করো যে এটা কত হয়। এই দেখো, তাহলে আমি করে দিচ্ছি যেহেতু পারতেছো না। দেখো, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি কি, একটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড কি দেওয়া আছে, আদিবেগ। আর দেওয়া আছে কি উচ্চতা, উচ্চতা দেওয়া আছে। তাহলে এটা ফার্স্টে আসছে 16-17। দেখো তাহলে আমাদের এই বেগের সাথে উচ্চতার আদিবেগের সাথে সম্পর্ক কোনটা, এই যে এই সূত্র। তাহলে আমরা সূত্র নিব কোনটা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে বা ভি ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস কত 2gh। তাহলে আমাদের সূত্র হচ্ছে, দেখো ইউ স্কোয়ারের মানটা কত আছে, ইউ স্কোয়ারের মান আছে হচ্ছে 50। তাহলে 50-এর জন্য হচ্ছে কত হবে 2500 মাইনাস 2 গুণন 9.8 গুণন 100। 2500 থেকে এখান থেকে কত যাবে, আচ্ছা দেখো 23.23, এই 5.72, এটাকে মুনিয়া এটা ভুল হয়েছে দেখো। তাহলে 50-এর এখান থেকে কত হচ্ছে, 50 স্কোয়ার হচ্ছে আমাদের কত 2500। 2500 মাইনাস 9.8কে এটা যদি আমরা করি কত হয় 980। 980কে যদি আমরা হচ্ছে তাহলে 1900 কত হবে 60, 1960। তাহলে এইটা থেকে যদি আমরা রুট করে দেই কত আসবে আমাদের, 1960কে যদি করি 540। তাহলে এই 540 আমাদের হচ্ছে এটাই অপশনে ছিল। হ্যাঁ, অপশনে কি ছিল, এই রুট ওভার 540ই ছিল। যদিও ফার্স্টে ক্যালকুলেটর আছে, তবে অপশনে এটাই ছিল। আর ক্যালকুলেটর না থাকলে আমরা এটাকে ওই যে বর্গ করে, ওই যে ইয়া বের করছে, ইসরাত বের করছে, ফৌজিয়া বের করছে, অন্না বের করছে, ওই যে 23.23। তাহলে এটা আমরা করতে পারি। দেখো আমাদের সূত্র হচ্ছে তাহলে কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এইচ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ডিরেক্ট বের করে ফেলবো, নর্মাল, কোনো পেঁচানো সূত্র নাই। এ আমাদের নিক্ষিপ্ত বস্তু ক্লিয়ার হয়েছে না? তাহলে আশা করি সবার ক্লিয়ার নিক্ষিপ্ত বস্তু। তাহলে দেখো আমাদের এখন হচ্ছে মিনার, মিনার বা ঊর্ধ্বমুখী কি বেলুন। তাহলে এটা হচ্ছে আমাদের মিনার বা ঊর্ধ্বমুখী বেলুন, মানে বেলুন ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে যাচ্ছে, এরকম বেলুনের ক্ষেত্রে প্রযোজ্য। তবে দেখো মেইনলি আমরা মিনার, মিনার মানে হচ্ছে একটা ছাদ আছে, একটা আমাদের কি আছে ছাদ, এরকম ছাদের উপর থেকে আমরা নিক্ষেপ করছি। সেই ক্ষেত্রে কি হবে, দেখো আমরা একটা ছাদে দাঁড়ায় আছি, এইখান থেকে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করছি, এইটাই হচ্ছে যে মিনার। এই টাইপের গুলার ক্ষেত্রে সূত্র হয় কি, ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে মিনার বা ঊর্ধ্বমুখী বেলনের সূত্রগুলা। দেখো একটা মিনারের চূড়া হতে, একটা মিনারের চূড়া হতে বেগের মানটা দেই নাই। দেখো সাপোজ একটা বেগ ধরে নাও 2 মিটার পার সেকেন্ড, বেগে উপরের দিকে একটা পাথর নিক্ষেপ করা হলে 2 সেকেন্ড পর ভূমিতে পতিত হয়। ঠিক আছে, তাহলে মিনারের উচ্চতা কত হবে, একটা মিনারের চূড়া থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে একটা পাথর নিক্ষেপ করা হলে 2 সেকেন্ড পর ভূমিতে পতিত হয়। মিনারের উচ্চতা কত, তাহলে মিনারের উচ্চতার সূত্র কি, মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে,
তাহলে দেখো মাইনাস ইউটি মানে মাইনাস 2 গুণন 2 প্লাস হাফ গুণন 9.8 গুণন 2 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে -4 প্লাস 19.6, তাহলে ইকুয়াল টু 15.6 মিটার। মিনারের উচ্চতা কত পাচ্ছি? 15 একটা মিনারের চূড়া থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে একটা পাথর নিক্ষেপ করছি, 2 সেকেন্ড পর সেটা কি হয়? ভূমিতে পতিত হয়। মিনারের উচ্চতা কত? এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস ইউ এর মান দেওয়া আছে 2, টি 2, জি এর মান 9.8, টি 2, তাহলে গুণ করলে কত আসে? 15.6 মিটার। এই টাইপস থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18, 19, 20 আসছে একটা কোশ্চেন, যদিও এটা অনেক কঠিন কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আসছে এটা সচরাচর আসে না, হঠাৎ করে দিয়ে দিছে, অনেক কঠিন একটা কোশ্চেন। মানে সবাই এটা আসলে এক্সাম হলে চিন্তায় আসে না। হ্যাঁ, দেখো যে 5 মিটার উচ্চতা হতে একটি বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে কি করছে? 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। 5 মিটার উচ্চতা হতে একটি বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই যে একটা উচ্চতা থেকে নিক্ষেপ করছে, তার মানে কি? মিনার বা একটা উচ্চতা। তাইলে এটার ক্ষেত্রে হচ্ছে বিচরণ কাল চাইছে। বিচরণ কাল মানে আসলে কি চাইছে? টি এর মান আসলে চাইছে কি? তাহলে আমাদের এটার ক্ষেত্রে সূত্রটা কি হবে? এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। মিনার আছে মানে একটা উচ্চতা থেকে নিক্ষেপ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19, 20 আসছে। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে এইচ এর মান দেওয়া আছে দেখো 5, তাহলে 5 মাইনাস ইউ এর জন্য আমরা সাইন দেওয়া আছে একটা কোণের মান, এটাকে লিখতে পারি মাইনাস ইউ এর মান দেওয়া আছে 20, তাহলে 20 সাইন 30। আনুভূমিকের সাথে কোণ দেওয়া। হ্যাঁ, তাহলে দেখো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করছে, তাহলে এটাকে সাইন 30 প্লাস হাফ, জি এর মান দেওয়া আছে 9.8 আর টি এর মান দেওয়া আছে, এটা আমরা বের করব, এই টি আর এখানে একটা টি স্কোয়ার আছে, এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি সমীকরণটা সাজাই, এটাকে কাটলে হচ্ছে কত? 4.9। তাহলে আমরা একবারে লিখলাম 4.9 স্কোয়ার মাইনাস 10t মাইনাস 5 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করলাম? 4.9 স্কোয়ার মাইনাস 10t মাইনাস 5 ইকুয়াল টু কত? 0। তাহলে এইটাকে আমরা এখন ওই যে মিডিল টার্মের তো আমাদের এখানে আসলে ওই রকম ইয়া নাই, আমরা একটা জানি না যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হয়? এক্স ইজ ইকুয়াল টু কত হয়? নিচে 2a, নিচে আমাদের কত হয়? 2a, আর উপরে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত? 4ac। এইভাবে আমরা মানটা কি করতে পারি? বের করতে পারি। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এত কঠিন কোশ্চেন আসবে না, আমরা শিখে রাখতেছি। হ্যাঁ, এত কঠিন কোশ্চেন আসবে না কখনো। কিন্তু দেখো এই যে প্লাস মাইনাস আছে, সময় কখনো ঋণাত্মক হইতে পারে না, এই জন্য আমরা মাইনাসটা নিব না, শুধু প্লাসটা নিব। সময় কখনো কি হয় না? ঋণাত্মক হয় না, তাহলে শুধু প্লাসটা নিব। তাহলে বা টি ইজ ইকুয়াল টু কত হবে? নিচে 9.8, 2a, এর মান 4.9 মাইনাস বি, এই যে বি এর মান মাইনাস, যদি মাইনাস বি করো মাইনাসে প্লাসে প্লাস, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 100, 4ac মাইনাস কত? 4ac, 4 এর মান হচ্ছে 4.9 আর সি এর মান হচ্ছে -5, তাহলে সি এর মান হচ্ছে কত? -5। তাহলে এখান থেকে হচ্ছে আমরা অ্যান্সার পাচ্ছি কত? টি ইজ ইকুয়াল টু নিচে 9.8 আর উপরে পাচ্ছি হচ্ছে 10 প্লাস 100 কত? 98। এইটুকের জন্য 98 আর এটা হচ্ছে 100, 198। 10 প্লাস 158, এটাই অপশনে ছিল, অপশনে এটাই ছিল, তাহলে এটাই হবে কি অ্যান্সার। এত কঠিন কোশ্চেন আসবে না, তবে এবার হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিচ্ছে, তাহলে এটা আমরা শিখে রাখলাম, যদি আসে এই টাইপের
আমরা এইভাবে কি করতে পারবো, বের করতে পারবো। এই যে সূত্র বসাইছে কি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই মাইনাসটা আমরা নেই নাই, কারণ কি সময় ঋণাত্মক হইতে পারে না, এই জন্য শুধু প্লাস নিছি। বি স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 10 এর স্কোয়ার করলে 100 মাইনাস 4ac, 4a এর মান হচ্ছে 4.9, সি এর মান -5, আর নিচে হচ্ছে 2a, 2a এর মান হচ্ছে 4.9। এটা প্লাস মাইনাস করলে কত হয়, 10 প্লাস √198 ডিভাইডেড বাই 9.8। এই মিনার, এটা ক্লিয়ার কিনা? মিনার বা এই টাইপের আসলে পারবা না। এখন একটা উচ্চতা থেকে নিক্ষেপ করছে, ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। বাকিদের এখানে তো মনে হয় না ঝাপসা, একটু নেটের মনে হয় তোমার এখানে সমস্যা করতেছে। দেখো লাস্ট টপিকস আজকের, হ্যাঁ একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট টপিকসে পরন্ত এবং কি বস্তু, নিক্ষিপ্ত বস্তু। পরন্ত এবং নিক্ষিপ্ত একই সাথে, পরন্ত এবং নিক্ষিপ্ত। তাহলে একটা বস্তুকে 400 মিটার উঁচু হতে ফেলে দেওয়া হলো এবং একই সময়ে একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে ভূমি হতে উপরে নিক্ষেপ করা হলো। বস্তুদ্বয় কখন কোথায় মিলিত হবে? একটা বস্তুকে কি করছে, ফেলে দিছে, এরকম কুয়েটে আসছে 12-13, একটা বস্তুকে ফেলে দিছে নিচের দিকে, আরেকটা বস্তু নিচ থেকে উপরে কি করছে, নিক্ষেপ করছে। তাহলে তারা কখন কোথায় কি হবে, মিলিত হবে। তাহলে ধরো আমরা এই জায়গায় তারা কি হবে, মিলিত হবে। তাহলে একটি বস্তুকে 400 মিটার উঁচু হতে ফেলে দেওয়া হলো এবং একই সময়ে একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে ভূমি হতে উপরে নিক্ষেপ করা হলো। বস্তুদ্বয় কখন কোথায় মিলিত হবে? তাহলে এই একটা এই উচ্চতা থেকে ফেলে দিছে, আরেকটা কি করছে, ইউ বেগে নিক্ষেপ করছে। তাহলে মিলিত হওয়ার সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু এইচ বাই ইউ। মিলিত হওয়ার সূত্রটা কি হবে, টি ইজ ইকুয়াল টু কত, এইচ বাই ইউ। আর কখন মিলিত হবে, তাহলে কখন মিলিত হবে, এইচ বাই ইউ। কোথায় মিলিত হবে, কোথায়? তাহলে এই যে এইখান থেকে একটা উচ্চতা পাচ্ছি উপর থেকে, আর একটা উচ্চতা কি নিচ থেকে, এই নিচ থেকে একটা উচ্চতা আর একটা উচ্চতা কি উপর থেকে। তাহলে উপর হতে উচ্চতা, যদি বলে যে উপর থেকে কত নিচে মিলিত হবে, তাহলে সেই ক্ষেত্রে বের করব উপর হতে উচ্চতা ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। টি এর মানটা বের করব কিভাবে, এইচ বাই ইউ। ভূমি হতে কত উপরে, যদি বলে ভূমি থেকে কত উপরে মিলিত হবে, তাহলে ভূমি হতে উচ্চতা এইচ মাইনাস, এই যে এইচ যেটা দেওয়া থাকবে ওইটা মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই পুরাটা হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে এইচ থেকে হাফ জিটি স্কোয়ার যদি বাদ দিয়ে দেই, উপরের উচ্চতাটুকু হচ্ছে হাফ জিটি স্কোয়ার, এইটুকু বাদ দিয়ে দিলে আমরা কি পাবো, ভূমি থেকে উচ্চতা পাবো। যদি প্রশ্নে কিছু না বলা থাকে, প্রশ্নে কিছু উল্লেখ না করে দেয়, যেমন কোথা থেকে বের করব, ভূমি থেকে না উপর থেকে, এরকম কিছু নির্দেশনা দেয় নাই। যেমন এই যে এখানে বলে দিছে বস্তুদ্বয় কখন কোথায় মিলিত হবে, এখানে উপর থেকেও বলে নাই, নিচে থেকেও বলে নাই। এই ক্ষেত্রে কি করব, যদি প্রশ্নে কিছু বলা না থাকে তবে ভূমি হতে বের করব। উচ্চতা বের
করব। তাহলে উচ্চতা বের করব কোথা থেকে? ভূমি থেকে। যদি আমাদের কি থাকে, যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে এখানে বলছে 400 মিটার উঁচু হতে ফেলে দেওয়া হলো এবং একই সময়ে একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। কখন মিলিত হবে? তাহলে কখন মিলিত হবে? টি ইজ ইকুয়াল টু এইচ বাই কত? ইউ। কখন মিলিত হবে? টি ইজ ইকুয়াল টু আমাদের তাহলে সূত্র পাচ্ছি কি? এইচ বাই ইউ। এইচ এর মান দেওয়া আছে 400, ইউ এর মান দেওয়া আছে কত? 50, ইকুয়াল টু 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ড পর কি হবে? তারা মিলিত হবে। কোথায় কখন মিলিত হবে? 8 সেকেন্ড পরে। তাহলে তারা মিলিত হবে 8 সেকেন্ড পর। কোথায় মিলিত হবে? যে এখানে বইলা দেয় নাই যে কোথায়, ভূমি থেকে না উপর থেকে। তাহলে আমরা বের করব কি? ভূমি থেকে। প্রশ্নে কিছু বলা না থাকে তবে ভূমি থেকে বের করবা। তাহলে উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ এর মান দেওয়া আছে 400 মাইনাস হাফ গুণন 9.8 গুণন 8 স্কোয়ার। ঠিক আছে? তাহলে হাফ গুণন 9.8 গুণন কত? 8 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি কত হয়? এই 8 মানে হচ্ছে 64, 64 যদি কাটি 32 হয়। দেখো এটার ক্যালকুলেশনটা হচ্ছে 400 মাইনাস হাফ জি টি স্কোয়ার। চার দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা হচ্ছে 32। দেখো 39 দশমিক কত হয়? আচ্ছা ক্যালকুলেশনটা তোমরা ইয়া করে নিও, এটা কত আসে দেখো। এটা হচ্ছে এখানে করি, এই কোশ্চেনে লেখা নাও যে এটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু কত? 10। এই কোশ্চেনে জি সমান 10 দেওয়া। হ্যাঁ, ধরো লিখে নাও জি সমান কত? 10। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে বের করি দেখো কত হয়। তাহলে 400 মাইনাস হাফ জি এর মান হচ্ছে 10 গুণন 8 স্কোয়ার। তাহলে এটা থেকে বের করতে পারি 400 মাইনাস কত হবে? 5 গুণন 64। তাহলে এখান থেকে হচ্ছে কত? 400 মাইনাস 320 ইকুয়াল টু কত হয়? 80 মিটার। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে? 80 মিটার উচ্চতায় মিলিত হবে। ভূমি থেকে কত উচ্চতায়? 80। আর যদি জি এর মানটা দিয়ে ক্যালকুলেশন করতে সমস্যা হয় 10 ধরে নিয়ে করবা, যেটা বের হবে এর চাইতে কি হবে? একটু বেশি হবে। কারণ কি এখানে তুমি যত মাইনাস করতেছ, ধরো এখানে তাহলে 320 মাইনাস করতেছো, 9.8 হইলে কত হবে? 320-এর চাইতে একটু কম মাইনাস হবে। 320-এর চাইতে কি ধরো 318 বা এরকম মাইনাস হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি 9.8 থাকে কোশ্চেনে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেশনটা কি করবা? 10 ধইরা কইরা একটু কি করে দিবা? কমায় দিবা। অ্যান্সারটা একটু বাড়বে, কারণ এই মানটা তখন একটু কমে যাবে। এটা যদি কমে তাহলে 400 থেকে বিয়োগ হবে ধরো 300 কত? 18। তাহলে এই ক্ষেত্রে বাড়বে, 82 হয়ে যাবে। তো এই ধরনের অপশন একটা থাকবে। এই তাহলে এগুলা ক্লিয়ার হয়েছে না? সব বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করো তো। যে প্রাস, পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, তারপরে হচ্ছে আমাদের মিনার সংক্রান্ত আর মিলিত হওয়া সংক্রান্ত এই সব কোশ্চেন প্লাস গতিবিদ্যার যে প্রথম টপিকগুলো ছিল এগুলা সব ক্লিয়ার হয়েছে কিনা? এই সবগুলা কি বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করো।
হ্যাঁ 85.23, মানে 80 চাইতে বেশি হবে আর কি, 80 চাইতে বেশি অপশনে একটাই থাকবে, মানে এই ধরনের অপশন দেখবা যে 80 আর 90 এর মাঝে আছে এরকম একটা থাকবে। জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আমাদের ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্তই ছিল, যে আমাদের গতিবিদ্যা A to Z যত টাইপের কোশ্চেন আছে সবগুলা পড়ায় দিছি। এখন হচ্ছে সুন্দর করে নোট করে ফেলবা, আর গতিবিদ্যা এর বাইরে আসলে কিছু আসার মতো নাই। এর বাইরে আসলে এখান থেকে এই যে এইটুক ভালো করে যদি পারো, তোমার ফিজিক্স ম্যাথ তুমি বের করে দেখো, ম্যাথ বইয়ের যে অ্যাডমিশন কোশ্চেনগুলো আসছে, তুমি এর বাইরে দেখবা যে আসলে কোশ্চেনই আসে না, এইখান থেকেই সব ম্যাথে আসবে। এই যে ফিজিক্সের যে কোশ্চেনগুলো এগুলাই দেখবা যে ম্যাথে আসতেছে। তো এই জন্য হচ্ছে এই দুইটা অধ্যায় যদি ভালো করে পড়তে পারো, ম্যাথে কিন্তু 3টা অধ্যায় শেষ হচ্ছে, ভেক্টর, স্থিতিবিদ্যার প্রায় 60-70%, আর হচ্ছে গতিবিদ্যা, এই 3টা অধ্যায় তুমি ম্যাথে শেষ করে ফেলতেছো। এই জন্য হচ্ছে এটা একটু ভালো করে পড়তে হবে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করে দিচ্ছি।